অন্ধকার গ্যারেজের দিকে পা চালাতে দেখে প্রচণ্ড ভয় পেল মেহনুর। সাথে সাথে মাহতিমের শক্ত হাতের বাহুবন্ধনে ছটফট শুরু করল। মাহতিম শক্ত চাহনি দিয়ে এক পলক ভয়ার্ত মুখটার দিকে তাকালো, এরপর চোখ ঘুরালো গ্যারেজের দিকে। মেহনুর যেভাবে নড়াচড়া শুরু করেছে এতে মস্তিষ্কের ভেতর টগবগ করছে ওর। রাগে ইচ্ছে করছে এখনই কিছু একটা ঘটিয়ে ফেলতে, এখনই নিজের জঘন্যতম রূপটা দেখিতে দিতে, কিন্তু মেহনুর সেটা সহ্য করতে পারবে কিনা সন্দেহ। মাহতিম নিজের ভয়ানক রাগটা দাঁতে চেপে পেশিবহুল হাত দুটো আরো কঠোর করে নিল। অমনেই মেহনুরের ছোট্ট দেহটা মাহতিমের শক্ত হাতের বলয়ে গুটিসুটি হয়ে গেল, বুকের সাথে কাদো কাদো মুখটা ঠেকে গেল তৎক্ষণাৎ। আসন্ন বিপদ নিয়ে ভাবনা হতেই অশান্তধারায় দুচোখের অশ্রু ছেড়ে দিল মেহনুর। মাহতিমের সাদা কলারটা আর শক্ত করে ধরল না। ডান হাতের 5টি আঙ্গুল দিয়ে সাদা কলারটা ধরেছিল, ধীরে ধীরে সেখান থেকে হাত নামিয়ে ফেলল মেহনুর। চোখের সামনে আর কোনো কিছু দেখতে পেল না। সূর্যের শেষ আলোটা চোখ থেকে সরে যেতেই অন্ধকার নেমে এলো সর্বত্র। কানে শুধু শুনতে পেল গ্যারেজের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে বন্ধ হয়ে যাচ্ছে। বাড়িতে সবার অবস্থা বিমর্ষ হয়ে আছে। বিষণ্ণতায় ডুবে আছে সবার চিন্তা চেতনা। মাহতিম এই মুহূর্তে কি করবে, কি করছে সেটা নিয়ে কারোর বিশেষ মাথা ব্যথা নেই। আপাতত একটাই চিন্তা, বাড়িতে খুব শীঘ্রই রজনী মামি আসছে। রজনী মামি ভোর 6টার ট্রেনে চেপে রওনা দিয়ে ফেলেছে। দুপুর 12টা কি 1টার মধ্যে এখানে সশরীরে উপস্থিত হবে। এই মহিলার ব্যাপারে কেউ আজ পর্যন্ত গলা চড়িয়ে কথা বলতে পারেনি। কারো দুঃসাহস নেই রজনী ইবনাতের সাথে ঝগড়া বা তর্ক করার। মহিলার আসল পরিচয়, তিনি একজন বিধবা, মাহতিমের মরহুম মামার স্ত্রী। স্বামী ইন্তেকালের পর তার মধ্যে কোনো বিশেষ পরিবর্তন আসেনি। পরিবর্তন হয়নি তার রুষ্ট স্বভাবের আচরণে। বিধবা হিসেবে সাদামাটা পোশাক আশাক পরাটা বাহুল্য বলা চলে, কিন্তু রজনী ইবনাতের ক্ষেত্রে সবটাই উল্টাপাল্টা দেখা যায়। কঠোর মেজাজের মহিলা হিসেবে সমাজের সর্বত্র তার পরিচিতি ছড়িয়ে গেছে। মাঝে মাঝে মার্জাও তার কাছে চুপচাপ হয়ে যায়। বড় ভাইকে যথেষ্ট সম্মান করত বলেই ভাবির প্রতি সমীহ দেখায়। মার্জা ছোট থেকেই হান্নান শেখের পরিবারে ভালো সখ্যতা গড়েছিল, আলাদা প্রীতিপূর্ণ টান ছিল সবার প্রতি। কিন্তু বড় ভাই যেমন শৌখিন চিন্তার ছিল তেমনি ছিল উগ্র প্রকৃতির। জাকির মেশকাত শহরের হাওয়ায় বেড়ে উঠেছিল, শহরের যত বিধ্বংসী চিন্তা চেতনা থাকতে পারে সবটাই সে ধারণ করেছিল। দু ভাই বোনের মধ্যে এতটাই দূরত্ব ছিল, মার্জা কখনো ভাইয়ের কাছে যেতে চাইতো না। জাকির পড়ালেখার টানে শহরেই থাকত, সেই শহরেই ব্যবসার ঘাঁটিটা স্থাপন করে ফেলে। দিনকে দিন ফুলে ফেপে ওঠে তার ব্যবসার বিস্তার, নাম সুখ্যাতি ছড়িয়ে পড়ে দিকবিদিক। মার্জা যখন প্রথম সন্তানের সুখবর নিয়ে অন্তঃসত্ত্বা হলো, তখনই জাকির ধুমধাম করে বিয়ে করলেন রজনী ইবনাতকে। শ্বশুরের কাছ থেকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিদেশেও ব্যবসার প্রসার ঘটাতে থাকলেন, কিন্তু ভাগ্যের চূড়ান্ত সত্যের কাছে হেরে গিয়ে দুনিয়া ত্যাগ করলেন তিনি। ফুসফুসের রোগকে জয়ী করে রুহ ছাড়লেন একদিন। তাসের খেলাঘরের মতোই উনার সব ব্যবসা ধুলোর মতো ভেঙ্গে গেল। চর্তুদিকে ঋণকর্য বাঁধিয়ে রজনীকে যখন একা ফেলে গেলেন, তখন মাহতিমের বাবা নিজের উদারতার পরিচয় খোদাই করে বিধবা মহিলাকে আশ্রয় দিলেন। মার্জাও স্বামীর সিদ্ধান্তে জুৎসই রাজি ছিল, তখন থেকেই রজনীকে পরিবারের সদস্যরূপে গ্রহণ করে সবাই। সবকিছু বহু বছর যাবৎ ঠিকঠাক থাকলেও মাহতিমের বাবা যখন পোরগামী হলো তখন থেকেই দেখা গেল আসল চরিত্র। মার্জার সাথে যথেষ্ট অমায়িক সম্পর্ক রজনীর, মনে মনে মিল হলে সম্পর্ক যেমন মধুর হয় ঠিক তেমনটাই বলা উচিত। বিশ্বাসের স্থানটা কঠোরভাবে আয়ত্ত করেছে মহিলা, মাঝে মাঝে মাহতিমের চেয়েও রজনীর প্রতি বিশ্বাস কাজ করে প্রবল। মাহতিম এ নিয়ে আগে থেকেই ক্ষুণ্ণ অনুভব করে, কিন্তু মা কে কষ্ট দিয়ে বাক্য খরচ করেনি সে। রজনীর আসল চরিত্র নীতি প্রীতিদের কাছে বহু আগেই ধরা পড়েছে, তার সুবাদে ধরা পড়েছে সবার কাছে। মাহতিমের বিচক্ষণ বুদ্ধির কাছে রজনী কখনো নিজেকে ধরা দিতে দেয়নি। মহিলা সবসময় জানত, মাহতিম তার বাবার চেয়েও কয়েক ধাপ বেশি চতুর, চালাকির প্রতিযোগিতা ছাড়াই মাহতিমকে তিনি বিজয়ী ঘোষণা করতে বাধ্য।
তিনি খুব সতর্ক থাকেন মাহতিমের জন্য, বিশেষ করে মাহতিম যখন ছুটি কাটাতে বাড়িতে আসে তখন তিনি ইচ্ছে করেই নিজের ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। এবারের ঘটনা আগের মতো সোজাসাপটা নয়, মাহতিম এবার পরিবার নিয়ে গ্রামে ঘুরতে গিয়েছে, এটা নিয়েও চিন্তাগ্রস্ত সময় কাটিয়েছে রজনী। মাহতিম যদিও বিয়েঘটিত সম্পর্কের দিকে আকৃষ্ট নয়, মেয়েদের প্রতিও তার ইন্দ্রিয় সংযত থাকে, তাই তিনি চিন্তামুক্ত ছিলেন বলা চলে। নিজের একমাত্র ভাতিজির সাথে বৈবাহিক সম্পর্ক করার চিন্তা সেই শৈশব থেকে ছিল উনার। মাহতিমের আচার আচরণ ছোট থেকেই উনার বিশেষভাবে পছন্দ। বয়সের সাথে সাথে আচারনিষ্ঠ হওয়ার পাশাপাশি সৌষ্ঠব্য দেহের মাহতিম মেয়েদের নজরে সর্বত্রভাবে আকর্ষণীয়। নিজেকে বাধা ধরা নিয়মের মধ্যে না রাখলেও মেয়েদের সংস্পর্শে আসার সুযোগ হয়নি। সেনাবাহিনীর বয়েজ স্কুলগুলোতে করা নিয়মের মধ্যে বড় হয়েছে সে, বাবার নীতিতত্ত্বকে মনে প্রাণে বিশ্বাস করে শিক্ষার প্রতিটি স্তর পার করেছে। আজ সেই রজনীর জন্য কারো মনে শান্তি নেই। রজনী নিশ্চয়ই মেহনুরকে দেখে প্রফুল্ল বোধ করব না, মাহতিমের অনুপস্থিতিতে কি ধরনের আচরণ দেখাতে পারেন সেটা নিয়ে সংশয়ে ভুগছে সবাই। নীতি কল্পনা করার চেষ্টা করল, রজনী মামি মেহনুরকে পুরো বাড়িতে একা পেয়ে চোখ বন্ধ করে ফেলল নীতি। সম্পর্কের দিক দিয়ে মেহনুর যতই বড় হোক, বয়সের অঙ্কটা চিন্তা করলে মেহনুরের প্রতি মায়া লাগে। গ্রামের ভদ্র পরিবার থেকে নরম স্বভাবের মেয়েটা সত্যিই ভেতর থেকে কোমল। তার মধ্যে কোনো খাদ নেই, খুঁত নেই, খুসখুসে স্বভাবও নেই। একবার যদি মাহতিম নামক বীজটি মনের ফসলি জমিতে বপন করা হয়, তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যত্ন করবে মেহনুর। ভালোবাসায় অনভিজ্ঞ মেহনুর একটু একটু করে মাহতিমের সৌহার্দ্যে নিজেকে অভিজ্ঞ করতে শিখছে, ধীরে ধীরে মন বাড়িয়ে ছুটছে, অনুভূতির জগতে পা ফেলে নবফুলের মতোই পরিস্ফুটিত হচ্ছে। নীতি ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে চোখ দুটো মেলল, পিঠের পেছনে থেকে সোফার কুশন নিয়ে কোলে রাখল। শান্ত সুরে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমাদের হাতে কিছুই করার নেই। এই মুহূর্তে রজনী মামির আশাটা যেমন আশ্চর্যজনক, তেমনই চিন্তার বিষয়। আমার শুধু চিন্তা হচ্ছে মেহনুরের জন্য। মেয়েটা গ্রাম থেকে এসেছে, ও শহরের কিচ্ছু চেনে না, জানে না, দেখেনি। ওর শেফালি চাচিটা মাহতিম ভাইয়ের জন্য আগাতে পারেনি, কিন্তু রজনী মামির বেলায় কি ঘটবে সেটা আর বলার ইয়ত্তা রাখে না। মামি যেন একাই আসুক সেই দোয়া করো, যদি উনার ভাইয়ের মেয়েকে সঙ্গে আনেন তাহলে কিন্তু বিপদ। মেহনুরকে একদম জ্বালিয়ে মারবে। মেয়েটা চিলতে খানি স্বস্তি পাবে না। সবাই ড্রয়িং রুমের সোফায় উদ্ভ্রান্তের মতো বসে আছে। চিন্তিত মুখে কারো কোনো হাসি নেই। সবাই নিজেদের চিন্তাভাবনা নিয়ে ব্যাপকভাবে মশগুল। মাহদি চুপচাপ সোফায় বসে সবার দিকে তাকিয়ে আছে। নীতির কথা শুনে আবারও উদাস দৃষ্টিতে সদর দরজার বাইরে তাকালো। থমথমে পরিবেশে ছেদ ঘটিয়ে শামিক বলে উঠল, একটা ব্যাপার বলতো, মাহতিম ভাই সিভিল ড্রেস না পরে ইউনিফর্ম পরেছে কেন? সব সময় তো সিভিল ড্রেসেই যেতে দেখতাম। ভাই কি ডিরেক্ট হেড অফিসে যাবে নাকি? শামিকের উত্তরটা দেওয়ার জন্য বিরস মুখে বলল তৌফ, মাহতিমের ছুটি যে কালই শেষ, এই ব্যাপারে জানোস কেউ? জানোস না? ওর ডিউটি আজকে থেকে শুরু। বিকেল 4টার মধ্যে ওর হাজিরা দেওয়া লাগবো। না দিতে পারলে ওর জন্য কেমন ব্যাপার হইব ওইটা একবার ভাবিস। তৌফের কথা শুনে চকিতে তাকালো সবাই। কপালে অসংখ্য ভাঁজ ফেলে আশ্চর্য হয়ে গেল। বলে কি? যদি আজকে থেকে মাহতিমের ডিউটি শুরু হয় তাহলে ও এখনো রওনা দেয়নি কেন? ও কখনো কাজ নিয়ে দেরি করেছে কিনা কেউ চেষ্টা করেও মনে করতে পারল না। না জানি মেহনুরেরও পালে কি ধরনের শনি আছে। ওর জন্যই তো যাওয়া নিয়ে বাধা খেয়েছে। তৌফের কথার প্রেক্ষিতে ফারিন বলে উঠল, ভাইয়া লেট করলে সমস্যা নেই। সমস্যা হলো রজনী মামির প্রেসেন্স নিয়ে। ভাইয়ার নিজের অফিসিয়ালি কাজগুলো সার্টলি হ্যান্ডেল করতে পারবে। এখন জাস্ট প্রে করো রজনী মামির ভাতিজি যেন না আসে। ফারিনের কথায় নীরবে সম্মতি জানালো সবাই। রজনীকে ট্যাকেল দেওয়াটা কঠিন হলেও তার ভাতিজিকে সহ্য করা দুঃসাধ্য ব্যাপার। ওই মেয়ে যদি একবার এই বাড়িতে পা ফেলে তাহলে সহজে এখান থেকে যেতে চায় না। নিজেকে উচ্চ বংশের মেয়ে ভাবতে ভাবতে মনের ভেতর ভালোই অহংকার জন্মে গেছে। ছোট থেকেই বাড়ি গাড়ি মান যশ নিয়ে আলাদা ধরনের গর্ব রয়েছে। রজনীর ইচ্ছেতে তার ভাতিজি দিনের পর দিন
মাসের পর মাসও এই বাড়িতে পড়ে থাকে, তবুও মার্জা এতে আক্ষেপ বোধ করে না। অনেকক্ষণ পর নিজের চিন্তাজগত থেকে বের হলো সিয়াম। সকলের দিকে একবার একবার করে চোখ ঘুরাতেই বিচক্ষণ ব্যক্তির মতো বলতে লাগলো, আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য করেন। রজনী মামি যদি মেহনুর ভাবির ক্ষতি করে, মাহতিম দেশের যে প্রান্তেই থাকুক ডাইরেক্ট অ্যাকশন নিতে দেরি করব না। আমি ওরে ন্যাংটাকাল থেকে চিনি, ওর ভিতরে কি বাস করে এইটা বাইরের কেউ আন্দাজ করতে পারবো না। ওর তেজের পরিমাণ যদি বাড়ে রে, থাক আর কইলাম না। খালি একটা কথাই বলুম, ওর জিনিসে যদি কেউ হাত দেয়, তাহলে মামা ইন্নালিল্লাহ জপা লাগবো। তরুণের পা কিন্তু জীবনেও ঠিক হইব না। আর ওর টুনটুনিতে খালি একটা লাথি মারছিল, ওমনেই লার ব্যাটাগিরি জন্মের লিগা শেষ, বাকি জীবন যদি বাঁচে তাহলে ওর জীবনে সুখ ফুখ নাই। উদাহরণ খালি একটা দিলাম, আরো যদি শুনতে চাস তাহলে কিন্তু ফ্ল্যাশব্যাকে যাওয়া লাগবো। থমথমে পরিবেশে তপ্তকর হাওয়া বয়ে গেল। সবার মধ্যে যে উদাসীন্যতা দেখা যাচ্ছিল, সেটা এখন বিন্দু পরিমাণ নেই। ঠোঁটে মুখে অদ্ভুত ভঙ্গির হাসি ঝুলছে সবার, চকচক করছে চক্ষুজোড়া। মাহতিমের পুরনো দিনের ঘটনাগুলো স্মৃতিচারণ করতেই তৃপ্তিসূচকের হাসি ঝুলছে সবার। অন্ধকার গ্যারেজের ভেতর ফিসফিস ধ্বনির শব্দ শোনা যাচ্ছে। শব্দটা দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে বারবার প্রতিধ্বনি হচ্ছে। গ্যারেজে আলো বাতাস না থাকার জন্য শব্দ করে নিঃশ্বাস টানছে মেহনুর। গলায় শুকিয়ে শুকনো কাঠের মতো খড়খড়ে লাগছে, ডান হাতটা এখন মাহতিমের ঘাড়ের উপর রাখা। মাহতিম যে জিপের উপর বসিয়ে নির্ঘাতির জোর খাটাচ্ছে সেটা ধরতে পেরেছে মেহনুর। কোনো প্রকার গর্হিত কাজ না করলেও একটু পরপর প্রচণ্ড জোরে শব্দ হচ্ছে। সেই শব্দটা কিসের শব্দ সেটা অন্ধকারের জন্য ধরা যায়নি। মেহনুরের একবার মনে হয়েছিল মাহতিম হয়তো কিছু একটা ভাঙছে, আবার মনে হয়েছিল কিছু একটাতে ঘুষি মেরেছে, কিন্তু আসল ঘটনা কি সেটা পরিষ্কারভাবে ধরার সুযোগ নেই। মেহনুর কান্নার জন্য চোখ মেলে তাকাতে পারছে না, চাপা কান্নার জন্য চোখের পাতা ভারী হয়ে ফুলে গেছে, নাক দিয়ে নিঃশ্বাস টানতে হিমশিম খাচ্ছে খুব। মনকে শক্ত করে মাহতিমের উদ্দেশ্যে কাপা কাপা সুরেই বলতে লাগলো, আপনি আমার উপর জোর খাটালে খুশি হন? কেন এভাবে ধরে রেখেছেন? কথাটা যেন গায়ে লাগলো মানুষটার। মেহনুরের হাতটা ঘাড় থেকে ঝটকা মেরে সরিয়ে দিল। মুহূর্তের মধ্যে শক্ত জুতার আওয়াজ হতেই মেহনুর বুঝতে পারল মাহতিম কয়েক কদম পিছিয়ে গিয়েছে। একটু অবাক হলো মেহনুর, মুখে কিছু বলল না। অন্ধকারের মধ্যেই অবুঝ দৃষ্টিতে ড্যাবড্যাবে করে তাকিয়ে রইল। মাহতিমের উপস্থিতি, মেজাজের অবস্থা, মুখের দশা, কোনোটাই মেহনুর আজ করতে পারল না। বাহাতের উল্টো পিঠে ভেজা ভেজা চোখ দুটো মুছল, গালটাও হাতের তালুতে খানিকটা মুছই নিল। নাক টেনে পিটপিট করে তাকাতেই আকস্মিকভাবে সমস্ত দেহের উপর রোমাঞ্চকর অনুভূতির শিহরণ বয়ে গেল। নিঃশ্বাসের উত্তাপ বেড়ে উঠল দ্রুত, চাঞ্চল্যকর হৃদয় চনমনিয়ে উঠল। দুটো হাতের মুঠো যেন আঁকড়ে ধরল ঘাড়টা। নখদর্পণে খামচে ধরল ঘাড়ের চামড়ার স্তর। চোখে জমা অশান্ত অশ্রুগুলো নিঃশব্দে গাল বেয়ে পড়তে লাগলো মেহনুরের, চোখ দুটো বন্ধ করে রাখলো কয়েক চোখে জমা অশান্ত অশ্রুগুলো নিঃশব্দে গাল বেয়ে পড়তে লাগলো মেহনুরের, চোখ দুটো বন্ধ করে রাখলো কয়েক মুহূর্ত। নিচের ঠোঁটটা শক্ত করে দাঁতে কামড়ে রাখলো মেহনুর, এক পর্যায়ে বাহাতটা ঘাড় থেকে নামাতে লাগলো আস্তে ধীরে। প্রশস্ত কাঁধটার উপর হাত রেখে আবার মুঠোবন্দি করে খামচে ধরল মেহনুর, অমনেই ঠোঁট ভেদ করে অস্ফুট সুরে ককিয়ে উঠল। তবুও খামচানো হাতটা কাঁধটাকে ছাড়ল না, আগের মতোই দৃঢ়তার সাথে আঁকড়ে ধরল। কাঁধে থাকা সিলভার রঙের স্টারগুলো মেহনুরের বাহাতের তালুতে বিঁধে যাচ্ছে, হাতটা ক্রমশ রক্তাক্ত হচ্ছে। মাহতিমের জেলমাখা চুলগুলো মেহনুরের চোয়ালের সাথে স্পর্শ হচ্ছে বারবার। অদম্যভাবে মেহনুরের গলায় গাঢ় চুম্বনের উষ্ণতা ছাপিয়ে যাচ্ছে তখন। মেহনুর বিবশ হয়ে পড়ছিল মাহতিমের উষ্ণ সাহচর্যে, ধাক্কা দিয়ে সরানোর মানসিকতাও কাজ করছিল না যেন। ভয়াবহ ক্ষোভটাও ধূলিসাৎ হয়ে উবে যাচ্ছিল মেহনুরের। ডান হাতটা ঘাড় থেকে নামাতে নামাতে ক্লিন শেভের হালকা ধারালো গালটায় পরম মায় রাখল। ওই মুহূর্তেই সকল আদরটুকু সমাপ্ত করে ঝড়ের মতোই ছেড়ে দিল মেহনুরকে, দ্রুত গতিতে মুখ ঘুরিয়ে চলে গেল গ্যারেজের বদ্ধ দরজার দিকে। মেহনুর শব্দ উৎসের দিকে কপাল কুঁচকে তাকাতেই তৎক্ষণাৎ চোখে আলো লাগলো ওর।
সাথে সাথে চোখ খিঁচুনি দিয়ে মাথা নোয়াতেই কিছুক্ষণের মধ্যে আলোর ভেতর চোখ সইয়ে ফেলল। স্বাভাবিকভাবে চোখ পিটপিট করে তাকাতে নিলে হঠাৎ সদ্বিত ফিরে পাওয়ার মতো সামনের দিকে তাকালো মেহনুর। তখনই দেখতে পেল গ্যারেজের দরজা খোলা, আর সূর্যের আলোটা ঢুকে যাচ্ছে সম্পূর্ণভাবে। এবার স্পষ্ট চোখেই দেখতে পেল সাদা গাড়িটা গেট পেরিয়ে চলে যাচ্ছে, সেটা আর ফিরে আসার ভঙ্গিতে নেই। মেহনুর জিপে বসা অবস্থায় হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলে পরক্ষণে চোখ নামিয়ে কোলের দিকে তাকালো। নিজের ব্যথাযুক্ত ডান হাতটা আসলে বেশ খানিকটা কেটে গিয়েছে। সাদা ইউনিফর্মের দুকাঁধে সিলভার রঙের স্টার লাগানো ছিল, কাঁধটা যখন অজ্ঞতাবশত খামচে ধরেছে তখনই স্টারের পাঁচটা চোখা মাথা নরম হাতের তালুতে ঢুকে গেছে। বেশ রক্ত ঝরছে এখন। তরতাজা লাল রক্তগুলো গলগল করে বের হতেই কবজি বেয়ে কনুইয়ে চলে এসেছে। রক্তের অবস্থা দেখে একটুও ভয় পায়নি সে। যেই জিপ থেকে নামতে নেবে অমনেই আঁতকে উঠল মেহনুর, বিস্ফোরিত দৃষ্টি নিয়ে তাড়াতাড়ি জিপের দেবে যাওয়া জায়গাটা হাত দিয়ে ছুঁল। গোলাকার হয়ে দেবে গেছে খানিকটা, সজোরে ঘুষি মারার জন্য এমনটা হয়েছে। তার মানে আর ভাবতে পারল না মেহনুর। অস্থির হয়ে জিপ থেকে নেমে গেল, রক্তাক্ত হাতের দিকে বেখেয়ালি হয়ে আবার অশ্রু চোখে জায়গাটা স্পর্শ করতে লাগলো। মাহতিমের হাত কি ক্ষত হয়নি? মেহনুর অজান্তেই না সূচকে পাগলের মতো মাথা নাড়াতে লাগলো। ঠোঁট নাড়িয়ে একটাই শব্দ বলতে লাগলো, না 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 না। রক্তাক্ত হাতে জায়গাটা অনবরত স্পর্শ করছিল মেহনুর, বর্ষণের মতো অশ্রু ঝরিয়ে মাথাটা নাড়াতে নাড়াতে না না উচ্চারণ করেই যাচ্ছিল। হঠাৎ দৃষ্টি থমকে হাত স্থির হয়ে গেল মেহনুরের, ঠোঁট দুটো খোলা রেখেই নিঃশ্বাস চালাচ্ছিল সে। ভালো হাতটা দৃষ্টিলব্ধ বস্তুটার দিকে কাপা কাপা ভঙ্গিতে এগিয়ে আসতে করে মুঠোয় পড়ে নিল। বস্তুটা দূর থেকে কাছে এনে চোখের সামনে অন করল। পাওয়ার বাটনটা অন করতেই সবার আগে নোটিফিকেশনের বার্তা দেখতে পেল। নির্বাকভাবে সেটায় ক্লিক করতেই চোখের সামনে লেখাগুলো ভেসে উঠল। তোমায় কোলে তুলেছিলাম মেহনুর। রাগটা দমন করার জন্য তোমার ঠোঁট দুটোতে চুমু খেতে চেয়েছিলাম, পারলাম না। গলার স্পর্শটা সাময়িক ব্যথা দিবে, কিন্তু আমাকে দেখার আর সুযোগ দিবে না। চলে যাচ্ছি। সূর্যের আঁচটা প্রখর, তেমনি প্রখর হয়ে তাকিয়ে আছে একজোড়া চোখ। সাদা গদিতে আয়েশি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে রেখেছে, পিঠটা ঠেকিয়ে রেখেছে সিটের সাথে। বদ্ধ জানালা ভেদ করে দূর দূরান্তে দৃষ্টি নিবন্ধ করেছে, জানালার সাথে কোনোই ঠেকিয়ে ঠোঁটে রেখেছে আঙ্গুল। ভাবুক স্টাইলে মৌন থাকতেই চোখ দুটো আকস্মাৎ বন্ধ করল, সুঠাম দেহের প্রশস্ত বুকটা ধীরে ধীরে নিঃশ্বাসের জন্য ফুলে উঠল, অনেকটা শব্দ করেই নিঃশ্বাস ছাড়তে লাগলো মাহতিম আনসারি। জানালার বাঁ দিকটা এখন তার আয়ত্তে নিমগ্ন আছে, চলন্ত গাড়িটা জ্যাম কাটিয়ে হাইওয়ে ধরেছে মাত্র। পাকা রাস্তায় ৮০-র উপরে স্পিড তুলেছে ড্রাইভার, খুবই চতুরতার সাথে টেক্কা দিচ্ছে সামনের গাড়িগুলো। হাতে পর্যাপ্ত পরিমাণে সময় নেই, সেটা একটু আগেই ঘড়িতে দেখতে পেরেছে। হাতে আছে আর মাত্র ২৭ মিনিট। তার মধ্যে চেক আপ করতেই লাগবে ১০ মিনিটের মতো, আবার বিমানবন্দরের কর্মকর্তার সাথে কিছু আলাপও করা লাগবে। যোগ্য, দক্ষ, শান্ত প্রকৃতির ড্রাইভার নিজের মস্তিষ্কের মধ্যেই বসের সম্পূর্ণ শ্যাডিউলটার ছক কষে রেখেছে, একটু এদিক ওদিক হওয়ার চান্স নেই সেটা সে জানে। চোখের সামনে এখন ট্রাক ছুটছে, ট্রাকটার মতিগতি বড্ড অসুবিধার ঠেকলেও প্যাডেলে চাপ দিয়ে গাড়িটার স্পিড বাড়ালো ড্রাইভার। পাকাপোক্ত ড্রাইভিং হুইলটা শক্ত করে দুহাতে ধরল, প্যাডেলে চাপ প্রয়োগ করে বাতাসের সাথে ছুট লাগালো। নিমিষেই ট্রাকটাকে পিছু ফেলে দিল ড্রাইভার নোমান। মনে মনে বিশ্বজয়ীর হাসি দিয়ে গাড়ি চালাতেই লুকিং মিররে চোখ আটকে গেল, সাথে সাথে কিঞ্চিৎ ভয়ের সাথে ঢোক গিলল নোমান। পেছনের সিট থেকে একজোড়া তীক্ষ্ণদৃষ্টি নোমানের কার্যকলাপ নীরবে পর্যবেক্ষণ করছে। নোমান যে একটু আগে বিশ্ববিজয়ীর মতো হাসি দিল সেটাও হয়তো তার চোখ এড়ায়নি। প্রায় ৪টা বছর ধরে মাহতিম আনসারিকে চেনে নাজমুল নোমান। পেশাগত জীবনে মাহতিমই তাকে নিজের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়েছে। ব্যক্তিগত ছাড়া আরও কি কি কাজে নিয়োগ দিয়েছে সেটা ডিপার্টমেন্টের খুব উচ্চপদের লোকেরাও জানে না। পরিষ্কার করে কাউকে বলেও নি নমরিনের বশ। সামরিক বাহিনী থেকে ব্যক্তিগত মানুষ নিয়োগ দেওয়াটা সহজ কোনো ব্যাপার ছিল না।
উক্ত পাওয়ারটা মূলত বিশেষ কিছু ব্যক্তিদের জন্য বরাদ্দ, তন্মধ্যে মাহতিম অন্যতম। সামরিক বাহিনীর নাম শুনলেই বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে ওঠে সেটা সকলের কাছে অজানার বিষয় নয়। নোমান দ্রুত নিজের ভয়গুলোকে মনের ভেতর লুকিয়ে নিল, নিজের দিকটা স্বচ্ছ রাখার জন্য লুকিং মিররে চোরাদৃষ্টিতে তাকালো। আবার বিষম খেল নোমান, এখনো সেই দৃষ্টি দুটো স্থিরভাবে তাকিয়ে আছে ওর দিকে। নোমান জোরে জোরে দুটো ঢোক গিলে ড্রাইভিং হুইলটা শক্তভাবে ধরল। গলাটা একটু পরিষ্কার করে প্রসন্ন সুরে বলল, স্যার কিছু বলবেন? এখনো লুকিং মিররের দিকে দৃষ্টি নিবন্ধ রেখেছে মাহতিম। নোমানের ছোট্ট প্রশ্নটা শুনে এবার সামনের দিকে তাকালো, হাইওয়ের রাস্তাটা এক পলক দেখে নিয়ে আবার লুকিং মিররে দৃষ্টি রাখল। গলায় কপট ঝাঁজ মিশিয়ে সতর্কতার সুরে বলল, 80-র উপরে স্পিড তুলে নিজেকে শেয়ানা ভাবতে যেও না। প্রথমেই তুমি ট্রাফিক রুলস ব্রেক করে বসে আছো। এটা বাংলাদেশ দেখে বেঁচে গেলে, অন্য কান্ট্রি হলে। কথাটা শেষ করার সময় ও সুযোগ দুটোই পেল না মাহতিম। চট করে সাদা প্যান্টের পকেটে ফোনের ভাইব্রেট অবস্থা টের পেতেই কথা থামিয়ে ফেলল। বসকে ফোনের জন্য ব্যস্ত হতে দেখে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল নোমান। মাহতিমের করা কথাগুলো মাঝে মাঝে হজম করা যায় না। যেই চোখ দিয়ে একবার তাকায় ওইখানেই যেন গেড়ে ফেলে। নোমান ভেবেই পায় না কি করে তার বসের বউ কি করে তার বসকে ট্যাকেল করে। বসের বউ সম্ভবত খুব রাগী, যখন সে সালাম দিল তখন ম্যাডাম একটুও কথা বলেনি। নোমান নিজের ভাবনা চিন্তায় মশগুল থাকলে ফোনের স্ক্রিনে চোখ রাখল মাহতিম। কলার নামটা দেখে প্রথমে ইচ্ছা করছিল কেটে দিতে, পরক্ষণে সেটা রিসিভ করে কানে ঠেকালো। জানালা থেকে সরে গিয়ে পিঠ সোজা করল, বাহাতের ঘড়িতে সময় দেখতই ছোট্ট শব্দটা বলে উঠল, হ্যালো। কাঙ্ক্ষিত সাড়াটা পেয়ে গেলে কিছুক্ষণ চুপ রইল সৌভিক। মাহতিম এই চুপটির অর্থটা ভালো করে জানে, ফোনের ওপাশে কথা গুছাতে ব্যস্ত সৌভিক, তাই সে চুপ করে আছে। মাহতিম তাকে সহজ করার জন্য নিজ থেকেই বলে উঠল, কলটা তো এমনেই করিসনি। কি কারণে করেছিস সেটাই বল। একটু স্বাচ্ছন্দ্য বোধ করল সৌভিক। গলাটা ভিজিয়ে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাবির সাথে যোগাযোগ বন্ধ করিস না মাহতিম। আমি জানি তুই কি ধরনের চালাকি করার চিন্তায় আছিস। ওর সাথে আপাতত এসব কিছুই করিস না। মেয়েটা প্রচুর কষ্ট পাবে। তুই একটু কল করে যদি ভাবিকে। সঙ্গে সঙ্গে মুখের কথা কেড়ে কপট ভঙ্গিতে জবাব দিল মাহতিম। অনেকটা ক্ষোভের সাথে, কিছুটা জোরালো ভঙ্গিতে বলল, ওর টপিক বাদ দিয়ে যদি কথা থাকে তাহলে সেটা বল। আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, যে কোনো সময় ফোন বন্ধ করতে হবে। যা বলার দ্রুত বল সৌভিক। মুখ ফুলিয়ে সশব্দে নিঃশ্বাস ছাড়ল সৌভিক। চরম পরিমাণে হতাশা কাজ করছে এখন। ডান হাতের আঙ্গুল দিয়ে কপালটা টিপে চোখ বন্ধ করে বলল, ভাবির হাতটা কেন কেটে দিলি দোস্ত? সরু চোখে তাকালো মাহতিম, ভ্রু দুটো কুঁচকে নাকের কাছে অসংখ্য ভাঁজ ফেলে আশ্চর্য হয়ে গেল। চরম আশ্চর্যের সাথে প্রশ্নাত্মক কণ্ঠে বলল, কার হাত কেটেছে বললি? সৌভিক তৎক্ষণাৎ চাপা ক্ষোভের সুরে গোজগোজ করে উঠল, ভাবির হাত তুই কাটিসনি? কতখানি মাংস তুলেছিস চিন্তা আছে? প্রীতি যে কত কাহিনী করার পর স্যাভলন লাগাতে পেরেছে, ভাবি কাউকে হাত ধরতে দেয় না। আন্টি যদি জানতে পারে কি পরিমাণে খেপবে ভেবেছিস? তুই এমন কাজ করবি আমি ভাবতেও পারছি না মাহতিম। তুই নিজেকে ডেম্পারেট প্রকাশ করতে যেয়ে ভাবিকে শেষমেশ ক্ষতি করবি এটা কল্পনার বাইরে ছিল। এটা একদম ঠিক করিসনি। মাহতিম কোনো কিছুই বুঝতে পারল না। সৌভিকের কথা শুনে যতদূর বুঝতে পারল, তাতে বুঝল হয়তো মেহনুরের হাত ভুলবশত কেটেছে। সেটার অজুহাতে সৌভিক চটে আছে, এখন বেজায় রাগ দেখানোর জন্য কল করেছিল ঠিকই, কিন্তু রাগটা পুরোপুরি ফলাতে পারেনি সে। মাহতিম জানালার বাইরে দৃষ্টি দিল, এরপর চোখ ফেরালো সামনের দিকে। কিছুটা উদ্ভ্রান্তের মতো বোধ হচ্ছিল তখন, কিন্তু নোমানের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার জন্য তেজালো সুরে বলল, আমি এখন বাড়িতে নেই সৌভিক। এই মুহূর্তে কোথায় যাচ্ছি সেটা তুই ভালো করে জানিস। ওর অবস্থা যদি বেশি খারাপ হয় দেন ডাক্তার ডেকে আনো, মাকে বিষয়টা জানিয়ে দে। ওর যদি ইচ্ছে হয় স্বামীর সাথে কথা বলার, সেটা ও নিজেই পারবে।
ওকে ওর মতো ছেড়ে দে, নীতিদের ভালোভাবে পৌঁছে দিস। রাখি এখন। রাত 10টার আগে কল করবি না। করলেও বন্ধ পাবি। মাহতিমের কথার বিপরীতে কথা বলার জন্য বাক্য সাজাচ্ছিল সৌভিক। মাহতিম একটানে কথাগুলো শুনিয়ে দিতেই সৌভিক যেই মুখ খুলবে অমনেই কানে কলকাটার টুটটুট আওয়াজটা শুনতে পেল। দাঁতে দাঁত পিষে কান থেকে ফোন সরিয়ে স্ক্রিনে তাকালো। ততক্ষণে মাহতিমের ফোন বন্ধ হয়ে গেছে, আর কল করেও মাহতিমকে পেল না সৌভিক। সকালের নাস্তাটা খাপছাড়া ভাবে শেষ হলো। কেউ নাস্তা খেলো, কেউ বা খেলো না। কেউ কেউ আধা খেয়ে উঠে চলে গেল, কেউ রুটি ছিঁড়তেই সময় পার করলো। মার্জা না চাইতেও নাস্তা খেতে বাধ্য হলো, একান্ত ওষুধের জন্যই যতটুকু খাওয়া দাওয়া। মেহনুর আজ নাস্তার টেবিলে আসেনি, সকালে এক পলকের জন্য বিমর্ষ মুখটা দেখেছিল, এরপর আর দেখেনি। মাথায় খয়েরি রঙের ওড়নাটা পরিপাটিভাবে টেনে সিঁড়ি দিয়ে উপরে উঠল, পা টিপে টিপে ছাদের ডান দিকের রুমটায় চলে এলো। দরজার হালকা নীলের পর্দা ঝুলছে, পর্দার শেষ ভাগটা সাদা রঙের। মার্জা ডান হাতে পর্দা সরিয়ে রুমের ভেতরে পা রাখল, শান্তমুখে ভেতরে ঢুকতেই চোখ দুটো বিছানার দিকে স্থির হয়ে গেল। হাঁটু দুটো বুকের কাছে তুলে মাথাটা হাঁটুতে ঠেকিয়ে রেখেছে মেহনুর, গোলাপি চাদরের পরিষ্কার বিছানায় গুটিসুটি হয়ে বসে আছে। মেহনুরকে ওভাবে মাথা ঠেকিয়ে বসতে দেখে মার্জা তার পাশে গিয়ে বসল। মেহনুরের পিঠে হাত বুলিয়ে দিতে থাকলে পরমাহ্লাদের সুরে বলল, নাস্তা না করলে চলবে? মাহদিকে পাঠালাম, নীতিকে পাঠালাম, সবাইকে তুমি এক এক করে ফিরিয়ে দিলে। না খেলে যে শরীর আরো রোগা করবে বুঝো না? মাহতিম এলে তো খুব বকবে মেহনুর। কাল কি বোকার নমুনা দেখনি? নড়েচড়ে উঠল মেহনুর, নাক টানার শব্দ করতেই হাঁটু থেকে মাথা তুলতে লাগলো। বন্ধ চোখ দুটো অনেকক্ষণ পর খুলতে যেয়ে ঝাপসা দেখছে এখন। ফোলা ফোলা আঁখি দুটো লাল হয়ে গেছে, নাকের মাথাটা যেন রক্তজবার মতো লালচে হয়েছে, চোখের দুই কোল থেকে এখনো ঝরছে অশ্রুফোঁটা। হাঁটুটা নামিয়ে স্বাভাবিক করতেই শাড়ির আঁচলো টেনে চোখ মুছল মেহনুর, দু চোখের কোল দুটো অশ্রুমোচন করার চেষ্টা করল। মার্জা ব্যথার দৃষ্টিতে চুপচাপ তাকিয়ে থাকলে মেহনুরের হাতটা থামিয়ে দিল। মেহনুর অবাক হয়ে চোখ মুছা বন্ধ করলে মার্জা একটু এগিয়ে বসল। বাঁ হাত দিয়ে মেহনুরের সিক্ত গালটা ধরল, অন্য হাতটা দিয়ে ওড়না নিয়ে গাল মুছে দিতে থাকলো মার্জা। কান্নার জন্য ফুপানো ভঙ্গিতে ঠোঁট কাঁপছে, নাক বন্ধ হওয়ার কারণে ঠোঁট দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। শাশুড়ির মুখপানে কান্নাবিজড়িত চাহনিতে তাকিয়ে থাকলে হাসার চেষ্টা করল মার্জা। মা রে, তোকে কি কাদার জন্য এই বাড়িতে নিয়ে এসেছি? আমার মতো বুড়িকে একটু দেখবি, সময় দিবি। তোর সংসারটা একটু একটু করে বুঝে নিবি, আমার মাহতিমটাকে সামলাবি, এ সবই তো তোর মা। মেহনুরকে শান্ত করার উদ্দেশ্যে মাথায় হাত বুলাচ্ছিল মার্জা। চোখের অবাধ্য জল যেন মার্জার তুই সম্বোধনে থেমে গেল, এক টুকরো সুখ পাওয়ার মতো খুশি অনুভব করল মেহনুর। শাশুড়ির চাওয়া মতো চোখ দুটো ভালো করে শেষবারের মতন মুছল। নীরবে সব কার্যকলাপ দেখে প্রাণভোলা হাসি দিল মার্জা, স্নেহের কোমল মায় হাত দুটো বাড়িয়ে মেহনুরকে বুকে টেনে নিল। মেহনুরের মাথাটা নিজের শূন্য বুকটার কাছে চেপে মাথায় আদরের পরশ বসিয়ে দিল। দুহাতে মাতৃভাণ্ডারের ভালোবাসা বিলিয়ে অনেকক্ষণ আগলে রাখল। মায়ের মতোই নিখাদ স্নেহের অস্তিত্ব পেয়ে মার্জাকেও হাত এগিয়ে জড়িয়ে ধরল মেহনুর। ছোটবেলায় শেফালির হাতে মার খেয়ে কাঁদতে কাঁদতে মায়ের বুকটায় লুকাতো মেহনুর। মায়ের মাতৃগন্ধে গা মিলিয়ে একসময় ঘুমিয়ে পড়ত। সেই মধুর দিনগুলো আর খুঁজে পায় না মেহনুর। হাতড়ে হাতড়ে অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পেরেছে, বয়স বাড়ার সাথে সাথে মায়ের দেহে গা মিলানোর দিনগুলো হারিয়ে গেছে। মেহনুর যেন বলেই গেল সে এখন মার্জার ছায়ায় ঢেকে আছে। মার্জাকে মায়ের মতোই কাছে পেয়ে আনমনে বলতে লাগলো মেহনুর। কিছুটা ব্যথাতুর গলায় আর্দ্রমিশ্রিত কণ্ঠে প্রশ্ন করল, মা, আপনার সাথে যদি কম কথা বলি আপনি কি আমার উপর রাগ করবেন? মাথায় থুতনি বসিয়ে চোখ বন্ধ করেছিল মার্জা। ওই অবস্থায় শান্ত কণ্ঠে উত্তর বলে দিল, এখানে রাগের কি দেখলি? রাগ করব কেন? বাবামশাই তো বলেই দিয়েছে তুই কম কথা বলিস। শাশুড়ির কথায় মনের সমস্ত জোরটা দূরীভূত হলো মেহনুরের। মনের মধ্যে জটপাকানো প্রশ্নটা এবার প্রস্তুত করে নিল। মার্জাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসল। জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করে উঠল,
উনি কিসে চাকরি করেন মা? আমাকে উনি আজ পর্যন্ত উনার সম্পর্কে কিছু জানাননি। উনি আমায় বিশ্বাস করতে পারেন না। মাঝে মাঝে মনে হয় উনি আপনাকে খুশি করতে আমায় বিয়ে করেছেন। আমাকে মাফ করুন, আমি জানি এরকম কথা বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমার উত্তরগুলো কেউ দেয় না মা। সবাই আমার থেকে মুখ ঘুরিয়ে রাখে। আমি কি গ্রামের মেয়ে বলে? চট করে জিভ কামড়ে ছি ছি করে উঠল মার্জা। তড়িৎগতিতে মেহনুরের মুখটা হাত চাপ দিয়ে না সূচকে মাথা নাড়ালো। উদ্বিগ্ন দৃষ্টিতে চিন্তিত সুরে মেহনুরের উদ্দেশ্যে বলল, এখানে গ্রাম ট্রাম বলে কিছু নেই। খবরদার ওসব আজেবাজে কথা মুখে আনবি না। মা রে, মাহতিম নিজেই তোকে পছন্দ করেছে। সেদিন তরুণ লম্পটের জন্য শেফালি ভাবি যখন তামাশা করল, তখনই মাহতিম আমার কাছে এসে বিয়ের প্রস্তাব রাখতে বলেছে। ও চেয়েছিল তুই ওর কাছেই থাক। তোর জন্য এই প্রথম ওকে ছুটির জন্য পাগলামি করতে দেখেছি। আমার কোলে মাথা রেখে কতবার যে কাকে কাকে কল দিল সেই হদিশ আমিও মিলাতে পারি না। মেহনুর কৌতূহল দৃষ্টিতে তাকালো এবার। ছটফট করে উঠল মার্জার মুখে পরবর্তী কথাটা শোনার জন্য। পরের কথা যে মাহতিমের পেশা সম্পর্কীয় সেটা কিঞ্চিৎ হলেও ধরতে পেরেছে মেহনুর। শাশুড়িকে তাড়া দিতে যে হঠাৎ অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলো সে। কে যেন দরজার কাছ থেকে অনমনীয় কণ্ঠে ডেকে ওঠে। চকিত হড়বড় করে দরজার দিকে তাকায় দুজন। মেহনুর মানুষটাকে চিনতে না পেরে তাকিয়ে থাকলে মার্জা তখন সাদরে গ্রহণ করার জন্য বিছানা থেকে নেমে যায়। দরজায় দাঁড়িয়ে আছে খুবই শৌখিন পোশাকের মহিলা। চামড়ায় এমনভাবে কৃত্রিম রং মেখেছে গাল দুটো গোলাপি গোলাপি হয়ে আছে। ঠোঁটে লাল রঙের ম্যাট লিপস্টিক করা করে দিয়েছে, পরনে আভিজাত্য ভঙ্গির শাড়ি পরা। রংটা সোনালির রঙের মধ্যে ঝিলমিল করে চোখ ধাঁধাচ্ছে। ব্লাউজটা খুবই দৃষ্টিকটু লাগছে, এটা মেহনুরের কাছে কেমন লজ্জাজনক বোধ হলো। বাদামি রঙের মখমল কাপড়ের ব্লাউজটা হাতাবিহীন, তার উপর গলাটাও বেশ হা করা। শাড়ির আঁচলো যদি বেখাপ্পা ভাবে সেফটিপিন মুক্ত হয়ে যায়, তাহলে লাল সাজনি তো যেকোনো পুরুষেরই চলে যাবে। বেজায় ঘেন্না কাজ করছিল মহিলাটার প্রতি। অশালীন পোশাক আশাক পরে এই মহিলা কিভাবে চলাফেরা করে? অস্বস্তিবোধ হয় না? পুরুষালী দৃষ্টি তো গিলে গিলে খাওয়ার কথা। মেহনুর নিজেই আর মহিলার দিকে তাকাতে পারল না। প্রচণ্ড লজ্জা কাজ করছে মহিলার অবস্থা দেখে। মাহতিম কি এই মহিলাকে দেখতে পারে? মাহতিম যদি এই মহিলাকে প্রশ্রয় দেয় তাহলে একটুও মাহতিমের সাথে যোগাযোগ করবে না মেহনুর। ওই অসভ্য লোককে একদম সহ্য করবে না সে। মনে মনে উদ্ভট জেদে ভস্মীভূত হতে থাকলে চিন্তার দুনিয়ায় ছেদ কল মার্জা। চোখ তুলে সামনে তাকাতেই দেখল ওই বেলা ইল্লাপনা মহিলা ওর দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছে। বাড়িয়ে দেওয়া হাতটায় দামি একটা ব্রেসলেট দেখতে পেল মেহনুর। হাতের 5টি আঙ্গুলে সমান তালে হিরে বসানো আংটি পরা তার। মেহনুর ড্যাব ড্যাব করে হাতের দিকে তাকিয়ে থাকলে মহিলা এবার বাবরু উঁচু করল। মেহনুরের দিকে আপাদমস্তক ঘৃণ্যভাবে তাকিয়ে দেখল। মার্জা এখনো পাশে দেখে দৃষ্টি পাল্টালো মহিলা, ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়ে সেই হাত বাড়িয়ে মেহনুরের থুতনি ধরল। মেহনুর তখনও উজবুকের মতো তাকিয়ে থাকলে মহিলা নিজেই তখন বলে উঠল, তুমিই তাহলে মেহনুর আফরিন? দেখে ভালো লাগলো প্রিটি লেডি। আমি হচ্ছি তোমার মামি শাশুড়ি, মাহতিমের একমাত্র রজনী মামি। ছেলেটা আমার সাথে দেখা করে গেল না। আমার লাকটা কি খারাপ। মেহনুরের থুতনি ছেড়ে এবার মার্জার দিকে তাকালো রজনী ইবনাথ। মেহনুর মনে মনে তীরমাত্রায় রাগ অনুভব করছে, কেন করছে তা সে নিজেও জানে না। এদিকে সবার দৃষ্টি বাঁচিয়ে একজোড়া চোখ তখন সিসি ক্যামেরার মতো কাজ করছে, অবশ্য সেটা কারো নজরে পড়েনি। জানালা দিয়ে গোয়েন্দা স্টাইলে দৃষ্টি রেখে আছে মাহদি। আজ ছোট বলে নিচ থেকে সবাই আপাতত ওকেই পাঠিয়ে দিয়েছে। চোরা দৃষ্টি রাখার জন্য মাহদি চরম লেভেলের এক্সপার্ট, এ বিষয়ে মাহতিমও বলতে বাধ্য। রজনী খুব কায়দা করে মার্জাকে রুম থেকে নিচে পাঠিয়ে দিল। মা কে বেরুতে দেখে সতর্ক হলো মাহদি। নিজেকে চতুরতার সাথে আড়াল করার জন্য ছাদে থাকা চটের বস্তাটা গায়ে টেনে বসল। মায়ের পদধ্বনি ক্রমশ কমে গেলে গা থেকে বস্তা সরালো মাহদি। মায়ের যাওয়ার দিকে হাসি দিয়ে নিজের কলারটা দাম্ভিকতার স্টাইলে দুবার টান মারল। হাত ছাড়া দিয়ে উঠে দাঁড়াতেই জানালা দিয়ে পুনরায় দৃষ্টি দিল।
তৎক্ষণাৎ ভেতরের দৃশ্য দেখে চিৎকার দিতে নিচ্ছিল মাহদি। আঁতকে উঠতেই মুখে দুহাত চাপা সাথে সাথে নিচে বসে পড়ল। মুহূর্তের মধ্যে অস্থির হয়ে উঠল মাহদি। দ্বিতীয় দফায় সাহস করে পা দুটো উঁচু করে জানালা দিয়ে ফের তাকালো। পূর্বের তুলনায় দ্বিগুণ মাত্রায় শিউরে উঠে ছাদের ফ্লোরেই বসে পড়ল মাহদি। মাথা কাজ করছে না ওর। ভয়ার্ত বুকটা চিপসে আসছে, কি করবে ভাবতে পারল না। তড়িঘড়ি করে ট্রাউজারের পকেট থেকে মায়ের চুরি করা ফোনটা বের করল। নিঃশ্বাসের প্রখরে হাঁপাতে হাঁপাতে ভয়েস রেকর্ডটি সঠিক মনে হলো। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে ঢুকে অডিও অপশনে বৃদ্ধাঙ্গুল চেপে গড়গড় করে বলতে লাগলো মাহদি। ভা ভাইয়া, আপু, রর জনি মামি ব্যথা দিচ্ছে। ররর তো পপ রছে। আমার ববুকে ব্যথা দিচ্ছে, ব্যথা দিচ্ছে। এটুকু বলতেই কপাল গলা ঘেমে একাকার মাহদির। এখনো অবিরামভাবে হাঁপাচ্ছে সে। বুকের ধরফর করা জায়গায় হাত রেখে ঢোক গিলে যাচ্ছে। কোনোমতে বৃদ্ধাঙ্গুলটা অডিও অপশন থেকে সরিয়ে সেন্ড মারল। বাচ্চাদের মতো হামাগুড়ি দিতে রিস্টজনটা কভার করতেই একদৌড়ে নিজের রুমে ঢুকলো মাহদি। দরজা আটকে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। বালিশে মুখ ডুবিয়ে হাঁপিয়ে যাচ্ছে, নিঃশ্বাস ওর শান্ত হচ্ছে না। এদিকে সেন্ড অপশনের জায়গায় ভুলবশত অন্যখানে ফরওয়ার্ড হয়েছে অডিওটা। যদি ফরওয়ার্ড মেসেজটা ওই ব্যক্তি সিন করে তাহলে কেমন তাণ্ডবলীলা হবে, কেউ জানে না। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে বলবেন। আপনাদের ছোঁয়া ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।